রুদ্ধ বলল না কিছুই। অদ্রিজা দূরে দাঁড়িয়ে ভাই বোনের কাণ্ড দেখতে ব্যস্ত। রায়া তার পানে সামান্য তাকাতেই ইশারা করল কিছু। রায়া পুনরায় ভাইয়ের উদ্দেশ্যে বলল, ও ভাইয়া, আবুকে নাসিম ভাইয়ের সাথে বিয়েটা দাও না প্লিজ। রুদ্ধ বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে কোমল স্বরে শুধালো। কেন, নাসিমকে দুলাভাই হিসেবে পছন্দ? রায়া মাথা ঘুরিয়ে না বুঝিয়ে জবাব দিল, হুম, নাসিম ভাইকে দুলাভাই হিসেবে পছন্দ নয়, কিন্তু আপুকে আমার ছোট ভাবি হিসেবে খুব পছন্দ। প্লিজ কিছু করো। রুদ্ধ মজার স্বরে বলে উঠল, তাহলে তুই যাও ফুপির কাছে, গিয়ে বল, ফুপি তোর মেয়েটাকে আমার ভাইয়ের জন্য দাও। যদি দিয়ে দেয় তাহলে সমস্যা নেই। রায়া রেগে ভাইকে ছেড়ে দিল। রাগ দেখিয়ে বলল, তুমি এমন বলতে পারো না ভাইয়া, ভালোই জানো ফুপু আমাকে বকবে। তুমি কেন কিছু বলছো না? ভাই বোনের কষ্ট চোখে পড়ছে না? রুদ্ধ ছোট ছোট চোখ করে তাকালো, স্বাভাবিক কণ্ঠে আওড়ালো, না, দেখতে পাচ্ছি না। কারণ তোর ছোট ভাই কখনো বলেইনি সে কাউকে ভালোবাসে। তাহলে কষ্ট কোথায় দেখলি তুই? ঈশানের কষ্ট হচ্ছে, দুদিন পর ঠিক হয়ে যাবে, ভালো থাকবে ওখানে। রায়া চোখ দুটো ছলছল করে উঠল। ভাইয়ের উপর অভিমান হলো। এমন করে কিভাবে বলতে পারে তার ভাইটা? অভিমানী কণ্ঠে আওড়ালো, নাসিম ভাই না বলুক, ঈশানী আপু তো তোমার বোন হয়, তাহলে তার কষ্ট তোমাকে কেন স্পর্শ করছে না ভাইয়া? রুদ্ধ এগিয়ে এলো বোনের কাছে, বুকে টেনে নিয়ে হাত বুলিয়ে দিল মাথায়। ছোট ছোট করে কোমল স্বরে বলে উঠল, তুই এখনো ছোট বার্ড, জীবনের সমীকরণ কি বুঝিস? জানি মেয়েটার কষ্ট হচ্ছে, কিন্তু কখনো কখনো অনেক কিছু মেনে নিতে হয় হাসি মুখে, যা আমাদের জন্য দুষ্প্রাপ্য। তা পাওয়ার জন্য অনেক কঠিন লড়াই করতে হয়। তবুও তা হাসিল হয় কিনা তা জানা নেই। ভাগ্য বলে একটা জিনিস থাকে, এতে যদি ওদের ভবিতব্য হয় তো ওদের আলাদা হতেই হবে। এখানে আমি কিছু করতে পারি না, আবার হয়তো পারতামও, কিন্তু ছেলেটা সেই পথ নিজে বন্ধ করেছে। একটাবার আবদার করেই দেখতো, কিন্তু ভরসা করলো না আমাকে। বড় ভাই হতে ব্যর্থ হয়েছি, বড্ড দেরি হয়ে গেছে সবকিছুর জন্য। রায়া কি বুঝলো কে জানে, তবে ভাইয়ের বুকে মুখ লুকিয়ে আরও কেঁদে উঠল। অদ্রিজারও চোখে পানি। স্পষ্ট বুঝলো স্বামীর অভিমান জন্মেছে ছেলেটার ওপর। আবার ফুপির সে কথার ওপর অপারগ রয়েছে মানুষটা। কিন্তু এই কথাগুলো তাকে বুঝিয়ে বলতেই হতো, অথচ রাগ দেখাবে না বললেও সেই রাগ দেখানোর জন্য তাকেই খুঁজে পায় লোকটা। অথচ বোনের সামনে দেখো ভেজা বেড়াল হয়েই যায়। যদিও এতে তার হিংসা হয় না, কেবল স্বামী উচ্চ বাক্যে কথা বলে ভাবতেই অভিমান হয়। তবে কষ্টের ভিড়ে আজ তাও হলো না, শুধু দুশ্চিন্তারা এসে ঘিরে ধরল সবাইকে। একটু পরেই হলুদ, কাজ সন্ধে হতেই বিয়ে, তারপর সব শেষ। না রুহানি বেগম পিছু হাঁটবে, না রুদ্ধ অভিমান ভুলে কিছু করবে। অবশ্য করারই বা কি অবশিষ্ট আছে? শেষ পর্যন্ত বোধ হয় এক বিষণ্ণ উপন্যাসের রচিত হবে তাদের অপূর্ণ প্রেম গাথা নিয়ে। ছাদটা ছোট ছোট মরিচবাতির আলোতে ভরে আছে। লাল নীল আলোর ফোয়ারা বইছে সর্বত্র জুড়ে। ছোটরা হইচইতে মেতে, বড়রা কেউ কেউ কাজ করছে, কেউ বা হলুদের বসার জায়গাটা ঠিকঠাক করছে। অবশ্য সম্পূর্ণ বাড়ি জুড়েই এক অন্যরকম আবহে মেতে আছে। প্রিয়তা শাড়ি পরা শেষ করে ড্রেসিং টেবিলের সম্মুখে দাঁড়িয়ে হালকা সাজতে ব্যস্ত। কোথা থেকে রোনাক এসে পেছন থেকে বউকে দুহাতে জড়িয়ে নিল। প্রিয়তা আয়নার মাঝে স্বামীর দিকে কঠোর দৃষ্টি নিক্ষেপ করলো। তা দেখেও রোনাক ছাড়ল না বউকে, গলায় মুখ গুজে দিয়ে শুধালো, রেগে এমন করে তাকাচ্ছ কেন? আমি কি করেছি? প্রিয়তা খ্যাপাটে গলায় বলে উঠল, কিছু করেনি, এজন্যই ডাকছি। আপনারা ভাই দুটো কি, হ্যাঁ? একবারও ঈশানীর কষ্টটুকু দেখতে পাচ্ছেন না? এসেছেন আবার রোমান্স করতে। বউ বেশ খেপেছে, তা ভালোই বুঝলো রোনাক। বউকে আরো কিছুটা শক্ত করে আঁকড়ে ধরে আওড়ালো, তো এর জন্য আমাকে ঝাড়ছো কেন? যেখানে ফুপি চাইছে, ভাইয়া নির্লিপ্ত আছে, সেখানে আমি কি করতে পারি প্রিয়? অন্তত ভাইয়াকে গিয়ে বলতে তো পারেন যেন বিয়েটা ভেঙে দেয়। মেয়েটার পানি তাকানো যাচ্ছেন না। আর নাসিম ভাইয়ের ব্যাপারটাও বুঝি না, কি সুন্দর হাসি মুখে কাজ করে বেড়াচ্ছে, সব কেমন অসহ্য লাগছে। বলেই মেয়েটার হাতে চিরুনিখানা শব্দ করে রেখে দিল। রোনাক ভরকে গিয়ে বউকে তৎক্ষণাৎ ছেড়ে দিল। এই মেয়ে যে আজ সব রাগ তার ওপর মেটাবে বুঝতেই সুরসুর করে রুম থেকে বেরিয়ে যেতে যেতে আওড়ালো, মাথা ঠান্ডা করো প্রিয়, ভাইয়াকে বলে দেখতে পারি, মানবে বলে মনে হয় না।
প্রিয়তা বিরক্তি নিয়ে সেখানে থম মেরে বসে রইল। বিয়েতে একটু খুশি মনে সব করবে, সেই জন্যেই অসহ্যকর। রোনাক রুম থেকে বেরিয়ে খানিকটা এগিয়ে আসতেই দেখলো নাসিম দাঁড়িয়ে আছে কিছুটা দূরে, কাউকে কোনো কাজ বুঝিয়ে দিচ্ছে বোধহয়। সে এগিয়ে গেল সেই দিকে, গিয়ে নাসিমের হাত ধরে এদিকে টেনে এনে দাঁড় করিয়ে দিল। তেরা স্বরে বলে উঠল, সেদিন যখন জিজ্ঞেস করলাম আমার বোনকে ভালোবাসিস কিনা, তখন তো বেশ না বলে দিলি। এখন এসব কি শুনি? হ্যাঁ, তোর জন্য আমার বোন দেবদাসী কেন হলো? আর আমাকে সত্যিটা বললি না কেন? কাজের মাঝে এভাবে টেনে আনায় বিরক্ত হলো নাসিম। বিরক্ত নিয়েই শুধালো, কেন বললেই কি বোনকে আমার হাতে তুলে দিতাম? এমন প্রশ্নে রোনাক খানিকটা দমে গেল, তবে মজার স্বরে বলে উঠল, না মানে তোকে আগে থেকেই হুঁশিয়ারি দিতাম যাতে এমন দিন দেখতে না হয়। সে কি মূর্খ ছিল? সে কি ভাবেনি এসব? প্রেম করে বিয়ে করেছে, অথচ জানে না বোধহয় মনকে বেঁধে রাখা যায় না। হতাশ শ্বাস ফেলে বলল, মজা নেওয়া শেষ হলে পথ ছাড়ো ভাইয়া, কাজ আছে আমার। রোনাক বোধহয় অনুভব করলো ছেলেটার কষ্ট। ছেলেটা এখনও মুখ ফুটে কিছু না বললেও সে শিওর এই ছেলের বলা সেই মেয়েটা তাদের ইস্যু। কিন্তু সে তো জানে তার ফুপি এই সম্পর্ক মানবে না। তবুও ভারী শ্বাস ফেলে কিছুটা আস্থা দিতেই বলল, মেয়েটাকে তোর হাতে তুলে দেওয়ার ক্ষমতা আমার নেই, তবে ভাইয়ার কাছে একবার আবদার করে দেখতি। আমার বিশ্বাস ফেরাতো না তোকে। নাসিমের সহ্য হলো না। এই অন্তিম ক্ষণে এসে ছেলেটা তাকে এক টুকরো লোভ দেখিয়ে ভড়কাতে চাইছে। ছেলেটাকে পাশ কাটিয়ে চলে যেতে যেতে রাগ দেখিয়ে বলল, যদি কোনো কাজ না থাকে তাহলে ভাবের কাছে যাও, আমার পিছে লেগো না। ধুর, ভালো কথা বলল, তবুও কেউ তাকে পাত্তাই দিল না। মুখখানা গোমরা হয়ে উঠল রোনাকের। এগিয়ে গেল ভাইয়ের রুমের দিকে। নক করে ভেতরে আসতেই ভাইকে ছাড়া আর কাউকে নজরে পড়ল না। রোনাক এসেই ডেকে উঠল। ভাইয়া, রুদ্ধ নিজের কাজের ফাঁকে তাকালো ভাইয়ের পানে, শুধালো, কি বলবি দ্রুত বল। রোনাকও বোধ হয় খানিকটা ভয় পেল। গলা খাকারি দিয়ে আমতা আমতা করে বলল, আম, মানে বলছিলাম কোনোভাবে কি এই বিয়েটা ভেঙে দেওয়া যায় না? না মানে নাসিম আর ইস্যুর ব্যাপারে যদি। কথার মাঝেই বাধা দিয়ে রুদ্ধ তীক্ষ্ণ স্বরে শুধিয়ে উঠল, কেন? নাসিম কি তোকে বলেছে রনক ভাই তোমার বোনটাকে আমার হাতে তুলে দাও? রোনাক খানিকটা ঘাবড়ালো। উতি ইতি করে বলার চেষ্টা করলো, না, বলিনি, কিন্তু আমি জানি। হলুদের সময় হয়ে গেছে, সবাইকে ছাদে যেতে বলো। নাসিমকে সাথে নিয়ে যেতে বলিস না, এখন আসতে পারিস। কথার মাঝে পুনরায় ভাইয়ের গম্ভীর কণ্ঠস্বরের আজ্ঞা পেয়ে রোনাকের আর সাহস হলো না কথা বাড়ানোর। সেই মুখ গোমরা করে ফিরে চলল। ভালো তো তারও লাগছে না। জানে মেয়েটার এখানে বিয়ে হলে অভাবে পড়বে না কখনো, বড় বাড়ির বউ হবে। কিন্তু এটাও জানে নাসিমের সাথে বিয়ে হলে বোনের চেয়ে ভাগ্যবতী কেউই হতো না। হতাশ্বাস ফেলা ছাড়া আর কোনো উপায় খুঁজে পেল না। সম্মুখে একজনকে পেতে খবর দিল, ঈশানীকে নিয়ে যেন ছাদে যায়। তারপর পুনরায় হেঁটে গেল নাসিমের কাছে। আবার এসে এই ছোট ভাইয়ের হাতখানা আঁকড়ে ধরল। এবারও নাসিম বিরক্ত নিয়ে বলল, আবার কি? হ্যাঁ, কেন হাত ধরে টানছ? ছেলেটা সেই সকালের পরিধানকৃত পোশাকটা এখনো পরে কাজ করার খাতিরে ঘেমে লেপ্টে আছে। জামাখানা শরীরের সাথে, চোখে মুখে ক্লান্তির ছাপ। তবে সেদিকে পাত্তা দিল না রোনাক। ভাইকে টানতে টানতে নিয়ে চলল ছাদের উদ্দেশ্যে। কারণ জানতেই মুখে উচ্চারণ করলো, হলুদ শুরু হবে, ভাইয়া বলছে তোকে নিয়ে যেতে। জবাব পেতেই নাসিম রোবটের ন্যায় এগিয়ে গেল। আর কোনো প্রশ্ন রইল না অবশিষ্ট বলার মতো। ভাই যেতে বলেছে মানে যেতে তো হবেই। মনে জমা বিষাদটুকু না হয় হাসি দিয়েই ঝরে পড়ুক সকলের সামনে। ছাদে তৈরিকৃত ছোট মঞ্চখানার ওপর শুকনো মুখে বসে আছে ঈশানী। শরীরে লালচে হলুদ রঙা একটা শাড়ি জড়ানো, ফুলের গয়না দিয়ে সজ্জিত মেয়েটার অঙ্গ সৌন্দর্য যেন উপচে পড়ছে মেয়েটার ওপর। তবে তা ফিকে পড়ে আছে বিষণ্ণ মুখখানার আড়ালে। কেউ বুঝলো মেয়েটার কষ্ট, আবার কেউ জানতেই পারল না। পরিবারের লোকজন ঘিরে আছে মেয়েটাকে। বাড়ির বড় সদস্যগুলো আসতেই শুরু হলো গায়ে হলুদের অনুষ্ঠান। শুরুতেই রাশিদুল সাহেব গিয়ে মেয়ের শরীরে হলুদ ছোঁয়ালেন। তারপর একে একে রুহানি বেগম সহ মরিয়ম বেগম, ঈশানীর চাচা চাচিরা সবাই এসে হলুদ ছোঁয়ালেন।
তারপর শুরু হলো কাজিনদের আর ভাবিদের পালা। তবে তখনও মেয়েটার মাঝে নির্লিপ্ত ভাব, কারো কারোর সাথে কথা নেই। খুশিরা তো সেই কবেই পালিয়েছে, আজ বোধহয় কান্নারাও মরে গেছে। বাতাসের সাথে বিষণ্ণতা এসে বিকিয়ে দিয়েছে মেয়েটার শরীর সহ মনের কোনা কোনা। নাসিম ছাদে এলেও একাকী দাঁড়িয়েছিল এক কোণে। আকাশের পানে তাকিয়ে মেয়েটার সম্মুখে দাঁড়িয়ে এই সাজে দেখার হিম্মত যে তার নেই, কিন্তু ভাগ্যবোধ হয় নিষ্ঠুর খেলা খেলেই তার সাথে। কোথা থেকে এগিয়ে এলো রায়া, টেনে ধরলো ছোট ভাইয়ের হাতখানা, রাগ নিয়ে বলল, তোমার মতো ভীতু পুরুষ আমি কখনো দেখিনি। তোমার সাথে কথা বলতেও ইচ্ছে করছে না। যাই হোক, আসো তো, আপুকে হলুদ লাগাবে। নাসিমের বুকটা ধক করে উঠল। বারবার চাইলো মেয়েটার সম্মুখে না যেতে, কিন্তু যেতে বাধ্য হলো। রায়া ছেলেটাকে নিয়ে একেবারে স্থির করলো ঈশানীর সামনে। নাসিম কিছু বলারও সুযোগ পেল না যেন। রুহানি বেগম এখানেই ছিলেন। ছোট মেয়ের কাণ্ড বোধহয় বিরক্ত হলেন, তবে সবার সামনে কিছু বলতে না পেরে ব্যর্থ হয়ে রেগে চলে গেলেন ছাদ থেকে। বাকিরা স্বাভাবিকভাবেই নিলেন বিষয়টা। রুদ্ধ নির্নিমেষ তাকিয়ে রইল ছোট ভাইয়ের পানে, কিছুটি বলল না। অদ্রিজা, প্রিয়তা নিজেদের জায়গায় একেবারে স্তব্ধ হয়ে বসে রইল। পরিচিত কোনো সুবাস পেয়ে ধীরে ধীরে চোখ মেলে তাকালো ঈশানী। নাসিম এক হাঁটু ভেঙে বসে পড়ল নিচে, গভীর চক্ষু মেলে তাকালো নিচের মরণঘাতী অস্ত্রের দিকে। নয়নে নয়ন মিলতেই কোথা থেকে অশ্রু এসে ভিড় জমালো মেয়েটার আঁখি কোণে। নাসিমের বোধ হয় বুকের কোথাও খাঁচে ধরল। আচ্ছা, খুব কি ক্ষতি হতো যদি মেয়েটার এই সাজ তার নামে হতো, যদি এই হলুদ তার নামে মেয়েটার গায়ে ছোঁয়া পেত তো? খুব কি খারাপ হতো যদি তার এখন অধিকার থাকতো মেয়েটার জমাকৃত অশ্রুটুকু মুছে দেওয়ার? খুব কি খারাপ হতো যদি এই আয়োজন তাদের দুজনের নামে হতো? মেয়েটার অশ্রুটুকু তাকে পাওয়ার খুশিতে ঝরত তো? পিছু হাঁটার রাস্তা নেই, ইচ্ছেও হলো না বোধহয় আর। হাত বাড়িয়ে পাশে থাকা হলুদের বাটি থেকে খানিকটা হলুদ নিয়ে ছোয়ালো মেয়েটার বাম কপলে। তখনও দুজনের চোখে চোখে হাজারো কথারা ব্যক্ত করছে। নাসিম পুনরায় হলুদ ছোয়ালো মেয়েটার ডান গালে। গভীর মন মাতানো স্বরে ছোট্ট ছোট্ট করে বলে উঠল, স্বামী সন্তান নিয়ে একটু ভরা সংসার হোক আপনার, আপনার উপর খুশির বর্ষণ হোক। আর দিন শেষে আমি নামক কাপুরুষটা আপনার জীবনে এক মুক্ত বিহঙ্গের মতো হোক, যে এসেছিল ক্ষণিকের জন্য, তবে আপনাকে সুখের পরশে ভাসিয়ে নিতে নয়, বরং এক টুকরো দুঃখের কারণ হতে। স্বামীর ভালোবাসায় সেই দুঃখ হরণ হোক। মুক্তি বিহঙ্গ উড়ে গেছে জানার পর আপনার স্মৃতিক্ষয় হোক, স্মৃতিপট থেকে নির্মূল হোক আমি নামক কাপুরুষের। কাছাকাছি থাকায় কথাগুলো কেবল প্রিয়তা আর অদ্রিজাই শুনতে পেল। ঈশানী দুহাত দিয়ে পরনের শাড়িটি শক্ত করে আঁকড়ে ধরল। বুকটা হাহাকারে পরিপূর্ণ হলো, কিন্তু তা প্রকাশ করার মতো আর অবকাশ নেই। পারল না কেঁদে ভাসিয়ে দুঃখটুকু বিলীন করতে। কান্নাটুকু আটকে রাখতে দাঁত দিয়ে অদ্ভুত শক্ত করে কামড়ে রইল মেয়েটা। নাসিম সন্তর্পণে উঠে এগিয়ে এলো, দাঁড়ালো দুই ভাইয়ের পাশে। চোখ উঁচিয়ে একবার তাকালো বড় ভাইয়ের পানে। চোখে চোখ পড়তেই আলতো হাসলো। পুনরায় দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে রইল মেয়েটার পানে। দেখে যখন ফেলেছে তখন দৃষ্টিটুকু আজ থাকুক না মেয়েটার ওপর। কাল থেকে তো অন্য কারোর হবে, তখন আর তাকিয়ে দেখার সৌভাগ্যটুকুও আর হবে না। এবেলায় সেই অধিকারটুকু না হয় তারই হোক। হলুদের অনুষ্ঠান শেষ হতেই বড়রা চলে গেছে নিচে, বাচ্চারাও চলে গেছে। থেকে গেছে শুধু কাজিন গ্রুপ। রাত খুব বেশি নয়, আবার কমও নয়। আকাশে মস্ত বড় থালার ন্যায় এক চাঁদ ভেসে আছে। জ্যোৎস্নার আলোয় আলোকিত হয়ে আছে সর্বত্র। মেয়েটার হলুদ শেষ হতেই সবাই আয়োজন করছে মেহেন্দির। ঈশানীর হাতে মেহেন্দি পরিয়ে দিতেই শুরু করলো প্রিয়তা। রায়া পাশে চুপটি করে বসে, তমাল, নাসিম, রোনাক আর রুদ্ধ পাশাপাশি বসে কিছুটা দূরে। তমালের চোখটা বোধ হয় না চাইতেই প্রিয়তার ওপর বর্তালো। মেয়েটা শাড়ি পরেছে, কেমন বউ বউ দেখাচ্ছে। দেখে মনে হয় মেয়েটা বড্ড সুখে আছে। আচ্ছা, তার মতো খারাপ ছেলেকে পেলে বুঝি মেয়েটা এত খুশি হতো? কে জানে। তবে কথায় বলে না, যা হয় তা ভালোর জন্যই হয়। এটা মানতে কষ্ট হলেও হাসি মুখে মেনে নিতে হয়। মনকে সান্ত্বনা দেওয়ার জন্য হলেও তমালে সে সান্ত্বনা দিল নিজেকে। চোখ সরিয়ে নিল তমাল। সে চায় না তার জন্য কোনো সমস্যা হোক আর।
তবে হঠাৎ হাসি পেল রায়ের কথা স্মরণ হতেই। মেয়েটা বলেছিল তার ভাবির দিকে যেন চোখ না দেয়, কিন্তু ঠিক দিল। আচ্ছা, সে কই? দেখতেও পেল তৎক্ষণাৎ বোনের পাশে। তবে বাচ্চাটাকে আগে সর্বদা যেমন উৎপল্ল দেখেছে, আজ একবারও তা দেখলো না। কিছু হয়েছে নাকি? হলেই বা তার কি? কিন্তু কেন জানি চিন্তা হলো, হয়তো তার খারাপ সময়ে মেয়েটাকে পাশে পেয়েছে এই কারণে। তবে কাছে ডেকে সেসব জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলো না, হয়তো সাহসী হলো না। সবার সাথে এখানে মায়ান হিয়ানো উপস্থিত। ঈশানীর বাড়ির কাজিনগুলো বিভিন্ন আড্ডা আর হাসি তামাশায় মত্ত থাকলেও নিজের ভাই বোনদের গুমট বসে থাকতে দেখে বিরক্ত হলো দুই ভাই। মুখে আধার ভর করলো। হিয়ান নিজের জায়গা থেকে উঠে গিয়ে এগিয়ে গেল বড় ভাইয়ার কাছে। রুদ্রর হাত থেকে ফোনটা টেনে নিয়ে ভাইয়ের কোলের মাঝে বসে পড়ল। মুখ লটকে অভিযোগ জানিয়ে বলল, তোমরা সবাই এমন চুপচাপ কেন ভাইয়া? আসার পর থেকে কারো মুখে হাসি দেখছি না। এতদিন বাদে বাড়ি ফিরে কি হলো তাহলে? ভাইয়ের অভিযোগ শুনে হাসল রুদ্ধ। ভাইকে হাসাতে হালকা কাতুকুতু দিল, ভ্রু নাচিয়ে শুধালো। এবার ঠিক আছে? হিয়ান খিলখিল করে হেসে উঠল। হাসার কারণে কিছুই বলতে পারল না। মায়ানও নিজ জায়গা থেকে উঠে এলো। হিয়ান ভাইয়ের সামনে দাঁড়িয়ে হঠাৎ বায়না জুড়ে দিয়ে বলল, দেখেছো ভাইয়া, আজ কত সুন্দর একটা রাত। আমরা সবাই আসি, আপুরাও বিয়ে। এই খুশিতে তুমি আজ একটা গান শোনাও না প্লিজ। অনেকদিন তোমার গান শুনি না, প্লিজ। রুদ্ধ অবাক হওয়ারও সুযোগ পেল না। এর মাঝেই সেখানে উপস্থিত সবাই হিয়ানের সাথে সায় জানিয়ে একযোগে বলে উঠল। হ্যাঁ হ্যাঁ, একটা গান হয়ে যাক। অদ্রিজা সবার কথায় অবাক হয়ে তাকালো। তার স্বামী গান গাইতে জানে? সে ঝুঁকে চুপচাপ বসে থাকা ঈশানীর কানের কাছে মুখ নামিয়ে ফিসফিসিয়ে শুধালো। তোমার ভাইয়া গান গাইতে পারে? ঈশানী এক ঝলক তাকালো ভাবির পানে। এতদিন বিয়ে হলো আর ভাবি এটাও জানে না? অবশ্য তার ভাই নিশ্চয়ই বলেনি, কিংবা সুযোগই হয়নি বউকে গান গেয়ে শোনানোর। চোখ সরিয়ে ছোট করে বলল, গেয়েই শুনতে বলো, তাহলেই বুঝতে পারবি পারে কিনা। অদ্রিজার অভিমান হলো বোধহয়। লোকটা সব কিছু তার থেকে আড়াল করে রাখে কেন? আর এত মানুষের সম্মুখে কিভাবে বলবে গান গেয়ে শোনাতে? বলতেই তো লজ্জা লাগছে। প্রিয়তা বোধহয় বুঝলো। হাতের কাজ থামিয়ে রুদ্ধর পানে তাকিয়ে হাসি মুখ করে বলল, আরে ভাইয়া, আমাদের জন্য না হোক, আমার বান্ধবীর জন্য একটা হয়ে যাক প্লিজ। রায়া সবার সাথে তাল মিলিয়ে ছুটে এলো ভাইয়ের নিকট। অনুরোধ করে বলল। প্লিজ প্লিজ ভাইয়া, একটা গান প্লিজ। রুদ্ধ হতাশ হলো। সবাই তার পিছে কেন পড়লো? আড়ালে তাকালো বউয়ের পানে। মেয়েটার চোখ দুটো যেন বলছে। আমি শুনতে চাই। রুদ্ধ চোখ ঘুরিয়ে তাকালো রোনাকের পানে। রোনাক ভাইয়ের তাকানোর মানে বুঝে উঠে দাঁড়ালো। নিচের দিকে অগ্রসর হয়ে আওড়ালো। তোমরা অপেক্ষা করো, আমি গিটার নিয়ে আসছি। রোনাকের কথা শুনে সবার মুখেই হাসির রেশ দেখা দিল। নির্লিপ্ত বসে কেবল ঈশানী আর নাসিম হিয়ান ভাইয়ের কোল থেকে উঠে পাশে বসলো। মায়ান আর রায়াও এবার ভাইয়ের কাছাকাছি বসলো। সময় খানিকটা গড়াতেই রোনাক গিটার নিয়ে উপস্থিত হলো। এগিয়ে গিয়ে গিটারটা ভাইয়ের হাতে তুলে দিয়ে নিচের জায়গায় গিয়ে বসে পড়ল। রুদ্ধ ঠিকঠাক হয়ে বসে গিটারটা হাতে তুলে নিল। অনেকদিন হাতে গিটার নেওয়া হয় না, এত ছাত্র জীবনের অভ্যাস। তবে মাঝে মাঝে ভাই বোনকে গেয়ে শোনানো হয় আর কি। প্রথমে একটু বাজিয়ে দেখলো, সব ঠিকঠাক আছে দেখতেই গিটারের টুংটাং শব্দ তুলল। দৃষ্টি স্থির হলো। আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকা রমণীর মুখমণ্ডলের পানে সেভাবে তাকিয়ে থেকে গলার স্বর টেনে আবেশিত কণ্ঠে গান ধরল। যতনে রেখেছি এই মনের গভীরে, তোর দেখা না পেলে এই মন করে অঞ্চল। কতবার বোঝাবো বল, কতবার জানাবো বল, নিশ্চয় জীবনে শুধু তুই আমার সম্ভব। কতবার বোঝাবো বল, কতবার জানাবো বল, নিশ্চয় জীবনে শুধু তুই আমার সম্বল। একটা গান যেন পুরো পরিবেশটাকে অন্যরকম আবহে ভরে তুলল। সবাই মুগ্ধ হয়ে শুনল রুদ্ধর গানটা। রুদ্ধর চোখ দুটো তখনও বউয়ের পানে নিবিষ্ট। মেয়েটাও স্বামীর পানে গভীর দৃষ্টি ফেলে তাকিয়ে আছে। যা একটু অভিমান হয়েছিল তা এই মুহূর্তে হাওয়ায় ভাসছে।
গানের মুগ্ধতা যেন বাতাসের সাথে মিশে গিয়ে সবার মনে ভালোবাসার বীজ বপন করেছে। রৌনক তাকিয়ে আছে নিজের অর্ধাঙ্গিনীর পানে, প্রিয়তাও তাই। সবার চোখে এক অন্যরকম উচ্ছ্বাস ভেসে বেড়াচ্ছে। তবে ঈশানীর চোখ দুটোতে পানি টলমল করছে। নাসিমের চোখ দুটো সেই ভেজা চক্ষুদয়ের পানে আটকে। মনে হলো গানটা তার জন্যই তৈরি। গান শেষ হতেই হাত তালি শব্দে মুখরিত হলো জায়গাটা। রুদ্ধ কিঞ্চিত হাসলো। বউয়ের চোখ স্পষ্ট বলে দিচ্ছে মেয়েটা ভীষণ খুশি। আর কি লাগে তার? সবাই পুনরায় আড্ডায় মশগুল হলো। এবার পরিবেশটা যেন উজ্জীবিত দেখালো। এক যুগল ব্যতীত সবার মুখে কিঞ্চিত হলেও হাসির রেশ লেগে সবার হাততালির শব্দে ধ্যান ভঙ্গ হলো নাসিমের। এতক্ষণ অনেক কষ্টে সেখানে থাকলেও আর সম্ভব হলো না। মেয়েটার চোখ দুটো তার অন্তর ভেদ করে আরো অভ্যন্তরে আঘাত হানছে। কি করে সইবে আর এই অশ্রুদানার ভার? সক্ষম হলো না। মেয়েটার থেকে চোখ সরিয়ে উঠে দাঁড়ালো। শুষ্ক ঢোক গিলে ভাইয়ের উদ্দেশ্যে বলে উঠল, ভাই আমি যাচ্ছি, অনেক রাত হয়েছে, কোনো কাজ থাকলে বলো। রুদ্ধ গিটারটা হাত থেকে রেখে দিল। তাকালো না নাসিমের পানে, তবে জবাব দিল, কোনো কাজ নেই, তবে রাতটুকু চাইলে এই বাড়িতেই থাকতে পারিস। সে পালাতে চাইছে আর ভাই তাকে আটকে রাখতে চাইছে। দ্রুত ছাদ থেকে নামার জন্য পা বাড়ালো। ব্যতিব্যস্ত কণ্ঠে আওড়ালো, আমি যেতে পারবো ভাই, সমস্যা হবে না, কাজ আছে বাসায়। সবার মুখের হাসিটুকু বোধহয় পুনরায় গায়েব হলো। ঈশানের মনে হলো তার রুহুটাই তার থেকে দূরে চলে যাচ্ছে। অদ্রিজা নিজের এক হাত দিয়ে ননদের হাতটা শক্ত করে আঁকড়ে ধরল। ভরসা দিল সব কিছু সহ্য করার সাহস দিল হয়তো মেয়েটাকে। রুদ্ধ তখনও তাকিয়ে ভাইয়ের যাওয়াটা দেখল না, কেবল খানিকটা গলা চড়িয়ে আদেশ দিল, কাল দ্রুত চলে আসিস, বিয়ে বাড়িতে অনেক কাজ, তোকে তো দেখতে হবে সবটা। সূর্য অস্তমিত প্রায়। দেখতে দেখতে বিয়ের ক্ষণ উপস্থিত হতে চলেছে। এই তো আর কিছু সময়ের অপেক্ষা মাত্র। এরপরেই মেয়েটা হয়ে যাবে অন্য কারোর নামে। সীসার মাঝে পলকহীন তাকিয়ে দেখছে নিজেকে মেয়েটা। কি কমতি ছিল তার মাঝে? কিংবা ভাগ্য এত খারাপ কেন হতে হলো যে ছেলেটাকে আপন করে পাওয়ার একটা সুযোগ হলো না? রুম আপাতত ফাঁকা। সাজাতে লোক আসলো বলে ভাবনার মাঝে রুমে প্রবেশ করলেন রুহানি বেগম। সাথে দুজন পার্লারের লোক এসে মেয়ের উদ্দেশ্যে বলে উঠলেন, ইস্যু দ্রুত ফ্রেশ হয়ে আই, এনারা তোকে সাজাবে এখন। ঈশানী উঠল না, না তো জবাব দিল। রুহানি বেগম বিরক্তি কণ্ঠে শুধালেন, কি হয়েছে, এমন থম মেরে আছিস কেন? আর আমার সাথে কথাই বা বলছিস না কেন? মেয়েটার কণ্ঠ ভেদ করে কয়েকটা শব্দ বেরিয়ে এলো। তোমার সাথে কথা বলতে ঘৃণা হয় এখন। মেয়ের কথায় এক মুহূর্তের জন্য থমকে গেলেন রুহানি বেগম। বাইরে লোকেদের সামনে এমন করে বলায় লজ্জাও পেলেন। পরক্ষণে রেগে আওড়ালেন, পছন্দের মানুষকে দূরে দিয়েছি বিধায় মায়ের ওপর ঘৃণা হচ্ছে, তাহলে এই ঘৃণাই সই। ঈশানী দর্পণের মাঝ দিয়ে তাকালো ভাইয়ের রাগে মুখখানার দিকে। তাচ্ছিল্য নিয়ে আওড়ালো, ভুল বললে তুমি। তাকে পাইনি বলে যতটা কষ্ট হচ্ছে তার থেকে বেশি কষ্ট হয় যখন ভাবি আমি তোমার গর্ভে জন্মেছি, যে মানুষকে ন্যূনতম সম্মান পর্যন্ত করতে জানে না। রুহানি বেগম মেয়ের কথায় হোঁচট খেলেন বোধহয়। বিস্ময় নিয়ে অনুস্বর স্বরে উচ্চারণ করলেন। ঈশানী, খারাপ লাগলো মেয়েটার মাকে এভাবে বলতে, তবুও পুনরায় আওড়ালো, ভুল কিছু তো বলিনি। ভাবতেই অবাক লাগে যে তুমি মামুদের বোন। মাঝে মাঝে মনে হয় তারাও তোমাকে কুড়িয়েই পেয়েছিল। না হলে স্বভাব এত ভিন্ন কিভাবে হয়? কিভাবে পারলে ছেলেটাকে অমন করে বলতে? শুধুমাত্র আমি তাকে ভালোবাসি বলে, নাকি তার তোমাদের মতো কোটি কোটি টাকা নেই বলে? বিবেকে একটু বাঁধলো না বলতে? মেয়ের কথা জাতাকলে পড়ে রুহানি বেগমের কণ্ঠ রোধ হয়ে এলো। এখানে আর দাঁড়িয়ে থাকার শক্তি হলো না বোধহয়। জবাব দেওয়ার মতো কিছু না পেয়ে দ্রুত সেখান থেকে যেতে যেতে আওড়ালেন, যখন বড়লোক শ্বশুর বাড়ি গিয়ে ভালো থাকবি তখন আর মায়ের প্রতি এত অভিযোগ থাকবে না। যত ইচ্ছে দোষারোপ কর, কিন্তু দ্রুত তৈরি হয়ে নে, বিয়ে তোর এখানেই হবে। ঈশানী নিজের উপর তাচ্ছিল্য করে হাসলো। সময় ব্যয় না করে ফ্রেশ হয়ে এলো। এতক্ষণে নির্বাক দাঁড়িয়ে থাকা মহিলা দুজন এগিয়ে এসে ঈশানীকে সাজাতে শুরু করলো। চার শেষ হলো। বেলা আরও খানিকটা বয়ে গেল। ধীরে ধীরে কয়েকজন মানুষ ভিড় জমালো রুমে। ঈশানীর যেন শ্বাস নিতেই কষ্ট হলো। সেই মুহূর্তে রুমে এলো অদ্রিজা। ঈশানী ভাবিকে দেখতে পেয়ে আবেগহীন কণ্ঠে ডেকে উঠল, ভাবি।
অদ্রিজার মেয়েটাকে দেখলে কষ্টে বুকটা ফেটে যায়। চেষ্টা তো করেছিল স্বামীকে বোঝানোর, কিন্তু লোকটা বুঝলো কই। এগিয়ে এসে দাঁড়ালো ননদের নিকটে। ঈশানী ভারাক্রান্ত মুখটা তুলে তাকালো ভাবের পানে। অসহায় অনুনয় কণ্ঠে অনুরোধ করলো, আমার শেষ একটা ইচ্ছে পূরণ করবে ভাবি। অদ্রিজা আজ না বলতেই বুঝে গেল মেয়েটা কি চায়। রুমের সবাইকে বাইরে যেতে বলল, বাদ সাধলো না কেউই। অদ্রিজা ননদকে ভরসা দিয়ে আওড়ালো, আগে দেখে আসি ফুপি কোথায় আছে, তারপর দেখছি কি করা যায়, তুমি থাকো। বলেই মেয়েটাকে একাকী ফেলে রেখে বেরিয়ে এলো অদ্রিজা। কাছাকাছি কোথাও রুহানি বেগমকে দেখল না। এগিয়ে গেল নিচে। মানুষ গিজগিজ করছে বাড়িতে। তার ফাঁক গলিয়ে বাইরে পর্যন্ত এলো অদ্রিজা। তাকিয়ে দেখলো নাসিম খাবারের এদিকটাই সামাল দিচ্ছে, পাশে অন্নদেবরও দাঁড়ানো। অদ্রিজা আর কাউকে পরোয়া করলো না। নাসিমের নিকটে এগিয়ে ডেকে বলে উঠল, নাসিম ভাই একটু আমার সাথে আসবেন, একটু দরকার ছিল। ভাবি ডেকেছে তাই বিনা প্রশ্নেই পিছু পিছু এগিয়ে এলো নাসিম। রৌনক দেখে বুঝেও কিছু বলল না। অদ্রিজা সিঁড়ি ভেঙে পুনরায় উপরে এসে স্থির হলো ঈশানীর রুমের সামনে। নাসিম অনুমান করতেই বুকটা কেঁপে উঠল। কিছু বলার পূর্বেই অদ্রিজা অনুরোধের স্বরে বলল, একটাবার কথা বলে আসুন মেয়েটার সাথে, প্লিজ ভাইয়া, না করবেন না। মেয়েটার এতটুকু ইচ্ছে অন্তত পূরণ করুন, আমি আছি এই দিকটা সামলানোর জন্য। নাসিম দুরক্তি করল না। ছোট ছোট কদম ফেলেই প্রবেশ করলো মেয়েটার কক্ষে। অদ্রিজা নিজেই বাইরে থেকে দরজাটা আটকে দিল। প্রিয়তা এদিকেই আসছিল। মেয়েটাকে বলে দরজার সামনে দাঁড় করিয়ে রাখলো। কেউ আসে নাকি তা দেখার জন্য, কেউ এলে বিষয়টি সামাল দিতে। জানে মেয়েটা এটা বেশ পারবে। প্রিয়তা রাজি হতেই সে চলল নিজের রুমের দিকে। কক্ষে প্রবেশ করতেই নাসিমের শ্বাসের পরিমাণ তীব্রতর হলো। হৃদস্পন্দনের পরিমাণ এতই বৃদ্ধি পেল যে তার যেন নিজের কানে এসেই বাড়ি মারল। ছোট ছোট কদমে কয়েক পা এগিয়ে এলো, দাঁড়ালো মেয়েটার পিছু। ঈশানীর চোখ তখনও দর্পণের মাঝে সীমাবদ্ধ। দেখলো ছেলেটার আগমন। নিচের দিকে নামিয়ে রাখা মুখখানা। লোকটা তো তাকে ভালোবাসে না, তাহলে মুখে হতাশার আর কষ্টের ছাপ কেন? কেন মুখখানায় অসহায়ত্ব আর না পাওয়ার হাহাকার? ঈশানী উঠে দাঁড়ালো, ঘুরে তাকালো ছেলেটার পানে। হয়তো এটাই তাদের শেষ কথা। দেখা তো হতেই হবে। আজ নাসিমের পরিবর্তে মেয়েটা নিজের ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তুলল, স্বরে কমলতা মিশিয়ে ডেকে উঠল, নাসিম ভাই, তাকিয়ে দেখবেন না এই পিকনিকে আজ বউ লাগছে কিনা। নাসিমের মনে হলো কোনো ধারালো তীরের আঘাত লেগে তার হৃদয়খানা খণ্ড বিখণ্ড হলো। কি করে দেখবে এই সাজ যা অন্যের নামে করা? তবুও ধীরে ধীরে চোখ তুলে তাকালো। দুজোড়া নয়নের মিলন ঘটল নাসিমের। চোখ হৃদয়ে মেয়েটার মাঝেই থমকে রইল। লাল রঙা বেনারসি গায়ে বিভিন্ন স্বর্ণের অলংকারে সজ্জিত মেয়েটাকে যেন কোনো অপ্সরার মতো মনে হলো নাসিমের কাছে। একেবারে মনোমুগ্ধকারিণী বউয়ের মতো লাগছে। মনটা ছটপট করে উঠল। এই সাজ তার নামে কেন হলো না? কেন মেয়েটা তার বউ হলো না? বুকে পাথর চাপলো বোধহয় নাসিম। ঠোঁট প্রসারিত করে জবাব দিল, ঠিক যেন কোনো মরণাস্ত্রের মতো লাগছে, যা হৃদয়কে নীরবে ফালাফাল করে দেয়। ঈশানী ভয়ঙ্কর হাসলো, শুধালো, আজ অন্যের জন্য বউ সাজতে দেখেও বুঝি আপনার বুকটা পুড়ছে না, আমার জন্য দয়া হচ্ছে না। কি জবাব দিবে নাসিম? কি করে বলবে? মেয়ে, তুমি যে দহনে পড়ছো সেই দহনে আমি কয়েক বছর আগ থেকেই জ্বলছি। তোমার দহন সবাই দেখছে, কিন্তু আমার দহন কেউ উপলব্ধি পর্যন্ত করছে না। কিছুই বলা হলো না তার। ঈশানী বোধহয় জানতো জবাব পাবে না। ব্যথাতুর হেসে বলল, আমার ভাগ্যটা দেখলেন নাসিম ভাই, সবাই জানবে আমি সব পেয়েছি এ জীবনে, কিন্তু কেবল আমিই জানি আমি এতটাই হতবাকা যে যাকে ভালোবাসি তাকে পাওয়া তো দূর, তার মুখ থেকে ভালোবাসি শব্দটা পর্যন্ত শোনার সৌভাগ্য হলো না। নাসিমের চিৎকার করে বলতে ইচ্ছে হলো, যদি আমার সামান্য ভালোবাসা পাওয়ায় তোমার সৌভাগ্যের কারণ হয়, তাহলে জেনে রাখো মেয়ে, আমি নাসিম তোমাকে এক আকাশ পরিমাণ ভালোবাসি। আজও বলা হলো না নাসিমের। মুখে যেন টেপ লাগিয়েছে। ঈশানী কোনো জবাব না পেয়ে আরও ব্যথিত হাসল। চোখ দুটো এই পর্যায়ে ছলছল করে উঠল। কেমন করে বলে উঠল, ভুল করে অন্তত একবার চেয়ে দেখতেন নাসিম ভাই, কে বলতে পারে পেয়ে যেতাম আপনাকে। কেন চাইলেন না আমাকে? কেন ভালোবাসলেন না?
আর কত সহ্য করা যায়? মেয়েটা কি তাকে এভাবে ভাঙবে বিধায় ডেকে এনেছে? ভয় হলো আজ আবার কেউ চলে না আসে। বাড়ি ভর্তি লোক, কেউ আসলে বা শুনলে মেয়েটার গায়েই কলঙ্ক লাগবে। নাসিম কথা ঘুরিয়ে বলল, এসব বলার জন্য ডেকেছেন বুঝি? এর কোনো জবাব নেই। আর কিছু বলার থাকলে বলুন, না হলে আমি যাই। আহা, লোকটা তাকে ভুল বুঝলই না। এত কিছুর পরেও সৎসাহস হলো না তাকে ভালোবাসি বলার। ঈশানী চোখের পানি মুছে নিল, তবে স্বর থেকে হাহাকারটুকু নির্মল করতে সক্ষম হলো না। ঘুরে দাঁড়িয়ে গেল আয়নার সম্মুখে, মাথা নিচু করে তড়ি ঘড়ি করে বলে উঠল, আর কিছুই বলার নেই নাসিম ভাই, তবে একটা অনুরোধ করতে চাই। আমি যখনই বাড়িতে আসবো তখন প্লিজ আপনি আসবেন না, শুইতে পারবো না আমি। সে বুঝি পারবে মেয়েটাকে অন্যের পাশে দেখতে? হাসলো নাসিম। কথা না বাড়িয়ে রুম থেকে বের হতে চাইল। পদযুগল থমকে দিতে ভেসে এলো মেয়েটার ক্রন্দনরত স্বর, আমি যেদিন মারা যাব সেই দিনও আসবেন না আপনি আমাকে শেষ দেখা দেখতে। আমি চাই না কোনো নিষ্ঠুর পুরুষ আমার শেষ বিদায়ের দয়া দেখিয়ে চোখের অশ্রু ঝরাক। এমন কথা বলার পূর্বে মেয়েটা তার বুকেই ছুরি চালিয়ে দিত। এমনভাবে আঘাত করে তাকে একটু একটু করে মারার কি আছে? রোদ হয়ে আসা পা দুটোকে কোনো রকমে টেনে নিয়ে গেল রুম থেকে। এখানে দাঁড়িয়ে মেয়েটার কান্না দেখলে ঠিক কিছু ভুল করে বসবে। কতক্ষণই বা নিজেকে আড়াল করে রাখা যায়? দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা প্রিয়তাকে দেখেও দেখল না নাসিম। ভগ্ন মন নিয়ে ধীর কদমে পথ চলতে লাগলো। আচ্ছা, সে মনে করছে মেয়েটা ভালো জায়গায় বিয়ে হলেই তার ভালো থাকবে, কিন্তু আদৌ থাকবে তো? সবাই বলল মেয়েটাকে একবার চেয়েই দেখতো। এটা সত্য, সে নিজেকে এতই অযোগ্য মনে করেছে যে সীমাহীন ভালোবেসে থাকলেও মেয়েটাকে কখনো চায়নি। ভুল করেও আল্লাহর নিকট আবদার করেনি মেয়েটাকে, তবে কখনো ভাবেওনি যে মেয়েটাও তাকে এতটা ভালোবেসে ফেলবে। কিন্তু আজ কেন মনে হচ্ছে মেয়েটা তার হলে খারাপ হতো না? যদি চাইলে আল্লাহ তাআলা তাকে সত্যিই দিয়ে দিত, তার মতো এতিমেরও একটা সংসার হতো। আজ মেয়েটার দুঃখের কারণ না হয়ে সুখের কারণ হতো। আচ্ছা, সে কি এই শেষ সময়ে একবার চেয়ে দেখবে? দেখো কি না একবার চেষ্টা করে। অদ্রিজার এর মাঝে শাড়ি পরা শেষ। রুদ্ধও শার্ট প্যান্ট পরে তৈরি হয়ে আছে। ছেলেটা হাতে একটা ঘড়ি পরেছিল। অদ্রিজা শাড়ির আঁচল নিয়ে লড়াই করে ব্যর্থ হয়ে করুণ কণ্ঠে ডেকে উঠল স্বামীকে। আমায় একটু হেল্প করো না রুদ্ধ। রুদ্ধ ভ্রু কুচকে তাকালো বউয়ের পানে, ছোট্ট করে শুধালো, কি হয়েছে? মুখ অমন করে আছো কেন? অদ্রিজা ঠোঁট উল্টে ইশারায় নিজের আঁচল দেখিয়ে একটা সেফটি পিন দেখালো। রুদ্ধর বুঝতে বাকি নেই, মেয়েটা পিন আপ করতে ব্যর্থ হচ্ছে। ত্রস্ত পায়ে এগিয়ে এলো বউয়ের নিকট। পিনটা হাতে নিয়ে আঁচলটা ঠিক করে তা লাগিয়ে দিতে দিতে তাকালো বউয়ের মুখের দিকে। মেয়েটা এখনো সাজুগুজু করেনি, জানে করবেও না। চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে, তবুও সামান্য শাড়ি জড়ানোতেই মেয়েটাকে কেমন অন্যরকম সৌন্দর্যতা এসে ঘিরে রেখেছে। রুদ্ধর মন পুলকিত হয় এমন রূপ দেখে। ঝুঁকে কপালে ওষ্ঠ ছোঁয়ায়। কিছুই বলে না অদ্রিজা। রুদ্ধ বউয়ের উদ্দেশ্যে সাবধান বাণী শোনায়, মানুষের ভিড়েই বেশি অস্বস্তি হলে রুমে এসে থাকবো, নয়তো প্রিয়তার কাছাকাছি থাকবো। গেট ধরতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কিছু হলে বা খারাপ লাগলে আমাকে বলবা, ঠিক আছে? অদ্রিজা শুনে কেবল চুপচাপ মাথা নাড়ে, সায় জানালো। মনে হলো স্বামীর মুডটা ঠিক আছে। সুযোগ পেতে ঈশানীকে নিয়ে পুনরায় কিছু বলতে চাইল। তার পূর্বেই দরজার কাছ থেকে ভেসে এলো নাসিমের ভগ্ন কণ্ঠস্বর। ভাই, রুদ্ধ দরজার পানে তাকালো, ভাইকে দেখে ভ্রু কুচকে শুধালো, কিছু বলবি? নিচে সব ঠিকঠাক আছে তো? বরযাত্রী কিন্তু এলো বলে। সব ঠিক আছে। ছোট্ট একটু জবাব দিয়েই চুপ করে গেল নাসিম। রুদ্ধ অন্য কাজে ধ্যান দিল। নাসিম তখনও দরজার ওপারে চুপটি করে দাঁড়িয়ে। রুদ্ধ খেয়াল করে ভারী কণ্ঠে শুধালো, এমন করে দাঁড়িয়েছিস কেন? কিছু বলা থাকলে ভেতরে এসে বল। নাসিমের দুপা এগিয়ে আর ভেতরে আসার সাহস বা শক্তি হলো না। তাকিয়ে দেখলো ভাবি তার পানে উদ্গ্রীব হয়ে তাকিয়ে, চোখ ঘুরিয়ে ভাইয়ের পানে তাকিয়ে আমতা আমতা করে বলল, ভাই, আমি আসলে মানে আমি। রুদ্ধ ভাইকে তোতলাতে দেখে ছোট ছোট চোখ করে তাকালো। উৎসুক হলো খানিকটা, ভারী কিশোরে আওড়ালো, যা বলার স্পষ্ট করে বল। এমন দোনো মনে করার কি আছে? আর আমি ব্যস্ত আছি, যা বলার দ্রুত বল।
রুদ্ধ ভাইকে তোতলাতে দেখে ছোট ছোট চোখ করে তাকালো। উৎসুক হলো খানিকটা, ভারী কি স্বরে আওড়ালো। ভারী কি কণ্ঠ শুনে নাসিমও যেন কেঁপে উঠল। অদ্রিজা রাগী দৃষ্টি নিক্ষেপ করলো স্বামীর পানে। দেখছে ছেলেটা ঘাবড়াচ্ছে, তবুও লোকটার এভাবে কথা বলতে হবে। রুদ্ধ থোড়ি কেয়ার করলো বউয়ের দৃষ্টি। নাসিমকে চুপ করে থাকতে দেখে রুদ্ধ বিরক্ত হয়ে আলমারির দিকে এগিয়ে গেল প্যান্টের সাথে ম্যাচিং করা একটা ব্লেজার বের করার উদ্দেশ্যে। নাসিম দেখলো ভাইয়ের ব্যস্ততা, ভয় হলো, অশান্ত হলো মন, তবুও আজ পিছু হটল না। যেন মনস্থির করে এ পর্যন্ত এসেছে, তা বোধহয় শেষ করার প্রতিজ্ঞা করেই এসেছে সে। হঠাৎ চোখ বুজে জোরে জোরে দুটো শ্বাস টেনে নিল নিজের মাঝে। চোখ বুজে থেকেই এক নিঃশ্বাসে বলে উঠল, আমি ঈশানীকে ভালোবাসি ভাইয়া, দেবে তোমার বোনটাকে আমাকে? ব্লেজার ধরা হাতখানা মনে হয় শক্ত হয়ে উঠল। অদ্রিজা অবাক হয়ে তাকালো নাসিমের পানে। এই সামান্য কথা শোনার জন্য মেয়েটা কত তড়পেছে, আর ছেলেটা এখন এসে সাহস হলো বলার। রুদ্ধ নিজেকে সামলে নিয়ে ভাইয়ের পানে তাকালো। শব্দহীন হেসে উঠল ছেলেটা, গাঢ় স্বরে শুধালো, এখন মনে হলো ভাইকে কথাটা বলা উচিত? এখন ভাইয়ের প্রতি ভরসা দূরে হলো? মনে হয় না তোর বড্ড বেশি দেরি করে ফেলেছিস? নাসিম তড়িৎ চোখ মেলে তাকালো। সে জানে অনেক দেরি হয়ে গেছে, তবুও কোনো আশায়, কোনো ভরসায় এসেছিল তা নিয়ে তো জানে না। শুষ্ক একটা ঢোক গিলে ভাইয়ের পানে তাকিয়ে রইল, জবাব দিতে সক্ষম হলো না। রুদ্ধ রেগে আওড়ালো, জবাব দিচ্ছিস না কেন? আমি তো আগেও যেমন ছিলাম এখনো তেমন আছে। তাহলে শেষ মুহূর্তে আমার উপর ভরসা করার কারণ কি? কেন মনে হলো এখন আমার বোনকে চাইলেই তোকে দিয়ে দেবো? ভাইয়ের প্রশ্নবাণে বিদ্ধ হয়ে নাসিমের অস্থিরতা বেড়ে গেল। ভাইয়ের অভিমান বুঝে, কিন্তু জবাব দেওয়ার মতো কিছুই খুঁজে পায় না। কি করে বুঝাবে? আজকের মতো কখনো তার মাঝে হিম্মতই হয়নি তাকে এসে এমন একটা সত্য জানানোর। আজ হয়তো মেয়েটাকে অন্যের জন্য বউ সাজতে দেখে কিছু হয়ে গিয়েছিল। অদ্রিজা স্বামীকে বোঝাতে চাইল কিছু, মুখে উচ্চারণ করলো, রেগে যাচ্ছেন কেন? আজ তো ছেলেটা বললো, তাহলে এখন কি বিয়েটা বন্ধ? কথার মাঝে দুই হাত দেখিয়ে রুদ্ধ ধমক দিয়ে বলে উঠল বউকে, একদম চুপ থাকো। তোমার কি আমাকে গল্পের হিরো মনে হয়, নাকি সবকিছু পরিত্রাণকারী মনে হয়, যে যার যখন ইচ্ছে হলো আমার কাছে এসে কিছু চাইলো আর আমি তা দিয়ে দিব? সব সমস্যার সমাধান নিয়ে বসে আছি আমি? বুঝতে পারছো না? মেয়েটার বিয়ে একটু বাদেই, দুটো পরিবারের সম্মান জড়িয়ে আছে এতে। অদ্রিজা বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল। এত রেগে যাচ্ছে কেন লোকটা? অবশ্য কথাগুলো খুব একটা ভুল নয়। ফুপিকে তো আর এক মুহূর্তে কনভিন্স করার মতো নয়। ছেলেটা যখন চাইলই, তখন আরও আগে কেন চাইলো না? অদ্রিজা চেয়েও আর মুখ ফুটে শব্দ বের করতে সক্ষম হলো না। নাসিম দীর্ঘশ্বাস ফেলল। বড্ড ভুল করে ফেলেছে সে। যা চাপা ছিল তা এই সেই সময় এসে বলা একদম উচিত হয়নি। এমন মূর্খতা সে কি করে করলো? রুদ্ধ জোরে একটা শ্বাস ফেলে ভাইয়ের দিকে তাকিয়ে দেখলো একবার, চোখ সরিয়ে ব্লেজারটা গায়ে জড়াতে জড়াতেই শান্ত কণ্ঠে বলে উঠল, বড্ড দেরি করে ফেলেছিস। একটু বাদেই মেয়েটার বিয়ে। যদি দাঁড়িয়ে তা দেখার শক্তি থাকে তো দেখ, নাহলে চুপচাপ বেরিয়ে যেতে পারিস। নাসিম সত্যিই চুপচাপ হাঁটা দিল। সেখানে দাঁড়িয়ে থাকার কিংবা পুনরায় ভাইয়ের নিকট আবদার করার ক্ষমতা অবশিষ্ট নেই ছেলেটার মাঝে। মানুষ আজীবন সাধনা করে তাই প্রিয় মানুষটাকে নিজের করে পায় না, আর সে এই শেষবেলা চাইতে এসে কি করে পাবে? বিষয়টা বড়ই হাস্যকর। নাসিমের নিজেরই হাসি পেয়ে গেল। তবে এইসব কিছুর মাঝে একটুও অভিমান হলো না ভাইয়ের প্রতি। লোকটা একবারও বলেনি সে তার বোনের যোগ্য নয়। শুধু একটাই অভিযোগ করেছে ছেলেটা, তাকে ভরসা করে আরও আগে কেন বলেনি? নাসিমের সত্যিই আফসোস হলো, আগে কেন বলেনি সে? আজকের মতো সাহসটাও তার মাঝে আগে কেন হয়নি? এই কেন এর জবাব থেকেও তার নিকট নেই। দুটো দিন সব নিজের হাতে জোগাড় করলেও আজ আর মেয়েটার বিয়ে স্বচক্ষে দেখার মতো সাহস হলো না তার। মানুষের শোরগোল থেকে বিচ্ছিন্ন হয়ে বেরিয়ে এলো বাড়িটা থেকে। আশেপাশে তাকিয়ে দেখলো না, কাউকে কিছু বললও না। নিজের বাইকটাতে চেপে হাই স্পিডে গাড়ি ছুটিয়ে চলল কোনো অজানার উদ্দেশ্যে, যেখানে নেই কোনো সারা শব্দ, নেই কোনো কোলাহল। আছে কেবল এক নীরব প্রশান্তি, যার মাঝে সে নিজেকে খানিকটা খুঁজে পাবে, নিজের মনকে বুঝ দেওয়ার মতো খানিকটা উপায় খুঁজে মিলবে।
বর এসেছে বলে একটা রব পড়েছে বাড়ি জুড়ে। অনেকেই দৌড়ে এলো গেট ধরতে। রুদ্ধও নিচে এসেছে অনেকক্ষণ হলো। এগিয়ে গেল বরযাত্রীদের ওয়েলকাম জানাতে। এগিয়ে আসতেই দেখা পেল জহির সাহেবের। আলতো হেসে সালাম জানালো। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো। তুমি কেমন আছো? জহির সাহেবের হাস্যোজ্জ্বল জবাব পেয়ে রুদ্ধ নম্র স্বরে জবাব দিল। ভালো। আসতে কোনো অসুবিধা হয়নি তো স্যার? না না, একদমই নয়। পুনরায় জবাব পেয়ে রুদ্ধ আরও খানিকটা কথা বলে নিল। তারপর এগিয়ে গেট পর্যন্ত আসতেই থমকে দাঁড়ালো ছেলেটা। গেট ধরা অলরেডি শেষ। জাহিদ দাঁড়িয়ে আছে হাসি মুখে, তবে তার পাশেই দাঁড়িয়ে আছে সূর্য আজগর। ছেলেটার এখানে আসার সাহস হলো কী করে? তবে সকলের সামনে সিন ক্রিয়েট করার মতো ছেলে নয় রুদ্ধ। সবাই ছড়িয়ে ছিটিয়ে পড়তে মুখোমুখি হলো দুজন। সূর্য বাঁকা হেসে তাকিয়ে আছে রুদ্ধর পানে। রুদ্ধ রেগে হাতটা মুষ্টিমেয় করে নিল। হিসিস করে শুধালো। সাহস হলে কি করে এখানে আসার? কার পারমিশন এসছিস? সূর্য তেজরা হাসলো, ভাবলেশিন আওড়ালো। ছেলেপক্ষ দিয়েছে রে পারমিশন, বিশ্বাস না হলে জিজ্ঞেস করে নে। অস্বাভাবিক কিছু নয়। একটা রাজনৈতিক পরিবারের সাথে অন্য রাজনৈতিক পরিবারের যেমন কলহ থাকে তেমন বন্ধুও থাকে। একজন খাদ্যমন্ত্রীর ছেলে বিয়ে হচ্ছে বলে কথা, সবাইকে নিমন্ত্রণ জানাবে, এটাই স্বাভাবিক। রাগ হলেও কিছু বলল না, পাশ কাটিয়ে যেতে দিল ছেলেটাকে। তবে মনে শান্তি পেল না। শকুনকে বাড়িতে স্থান দেওয়ার মানেই হলো কিছু হারিয়ে ফেলার শঙ্কা। সূর্য রুদ্ধের অপরাগতা বুঝে হাসল। যুদ্ধে জয়ী হওয়ার মতো গর্বিত মনে চলে গেল সেখান থেকে। রুদ্ধ একটা হতাশ শ্বাস ফেলতেই দেখতে পেল জুহি এসে দাঁড়িয়েছে তার সম্মুখে। শাড়ি পরিয়ে তা পূর্ণবয়স্ক এক নারী, রূপে চোখ ঝলসে যাওয়ার মতো অবস্থা। তবে রুদ্ধ যেন নিরেট, নির্লিপ্ত, কিছু এলো গেল না। তবে মেয়েটার মুখে অব্যক্ত কষ্ট দেখলে তখন বোধ হয় বেশ মায়া লাগে। মেয়েটাই দেখে সালাম দিয়ে কথা শুরু করলো। রুদ্ধ জবাব দিল। জুহির বুক ভার হয়। কত স্বপ্ন ছিল এ বাড়িতে বউ হয়ে আসার। এলো, তবে অন্য পরিচয়। কি এক অসহ্য যন্ত্রণা হয়, যা ভাষায় প্রকাশ করা যায় না, করতেও চায় না সে। কষ্ট প্রকাশ করলেই কি মানুষটাকে নিজের করে পাওয়া যাবে? কথাটা বলতে যেন কষ্ট হলো, তবুও ছোট্ট করে বলল। আজ যখন এসেছি তখন তাকে একবার দেখার সৌভাগ্য হবে কি? রুদ্ধ কোথায় সে? মেয়েটার বলা অস্পষ্ট কথাটা বুঝল রুদ্ধ। মেয়েটার প্রতি খানিকটা ভরসা আছে। সেই ভরসাতেই এদিক ওদিক চোখ মেলে খুঁজল নিজ অর্ধাঙ্গিনীকে। দেখতে পেল না, হয়তো এখনও নামেনি নিচে। রুদ্ধ জুহির উদ্দেশ্যে আওড়ালো। একটু অপেক্ষা করুন জহি, আমি তাকে নিয়ে আসছি। ওদিকটা গিয়ে বসুন না হয়। আমি এখানেই অপেক্ষা করছি, আপনি যান। রুদ্ধ এগিয়ে গেল অদ্রিজাকে খুঁজতে। উপরে উঠতে যাবে তখনই দেখলো মেয়েটা নামছে। কাছে আসতেই শত মানুষের ভিড়েও হাতখানা আঁকড়ে ধরল। ছোট করে বলল, আমার সাথে এসো, একজনের সাথে আলাপ করাবো। অদ্রিজা দুরক্তি না করে পা বাড়ালো স্বামীর সাথে। রুদ্ধ যাওয়ার পর জুহির ভাই এসে দাঁড়িয়েছিল পাশে। দুজন কথা বলছিল, তবে জুহির চোখ ছিল রুদ্ধ যে পথে গিয়েছিল সেই পথেই। সময় পেরোতেই দেখতে পেল ছেলেটা এক রমণের হাত আগলে নিয়ে এদিকেই এগিয়ে আসছে। জুহির মাঝে যেন প্রলয়ঙ্কারী ঝড় শুরু হলো। পছন্দের পুরুষ অন্য কারোর হাত ধরে, এটা কি আদৌ সহনীয়? আরও খানিকটা কাছাকাছি আসতেই অদ্রিজার মুখখানা স্পষ্ট হলো। মেয়েটার মাঝে কোনো খুঁত নেই। অপরূপ সুন্দর যাদের বলে আর কি, তেমনই সুন্দর মেয়েটা। তবুও তাদেরকে একই জায়গায় দাঁড়ালো। বোধহয় সবাই তার দিকে আঙুল তুলে বলবে সৌন্দর্যের দিক থেকে সে সেরা। কিন্তু ভাগ্য। রুদ্ধ এগিয়ে এলো নিকটে। অদ্রিজার মাথা নিচু। রুদ্ধ এসেই জুহির উদ্দেশ্যে আওড়ালো। সে দিস ইজ মাই ওম্যান, মাই ওয়াইফ, অদ্রিজা কাদের। মাই ওয়াইফ শব্দটা শুনে বুকের ভেতর ফাটল ধরলেও জুহি মিষ্টি হাসলো। কিছু বলবে তার পূর্বেই পাশ থেকে জাহিদ কথাটা শুনতে পেয়ে বলে উঠল। আরে রুদ্র ব্রো, এটাই তাহলে আমাদের ভাবি? ওহ মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম ভাবি। পুরুষ কণ্ঠে সালাম পেয়ে অদ্রিজার কেমন অস্বস্তি হলো। চোখ তুলে হালকা তাকালো, আর তখনই মেয়েটার চোখ দুটো স্থির হয়ে গেল কোনো অভাবনীয় জিনিস দেখে। হঠাৎ করে মেয়েটার হাত পা কাঁপতে শুরু করলো। চোখে এসে জড়ো হলো রাজ্যের ভয়।
রুদ্ধ হাত ধরে থাকায় তা স্পষ্ট বুঝল। বউয়ের পানে তাকাতে রুদ্ধর পৃথিবী থমকে উঠল। মেয়েটা মৃগী রোগীর মতো কাঁদছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে বোধহয়, কিছু বলতে চেয়েও পারছে না। রুদ্ধ অস্থির হয়ে বউকে ঝাঁকাতে শুরু করে আওড়ালো, অদ্রিজা, অদ্রিজা কি হয়েছে তোমার? বলো কি হয়েছে? এমন করছো কেন পাখি? খারাপ লাগছে? আমাকে বলো কি হয়েছে। এই লক্ষ্মীটি, কথা বলো। অদ্রিজা সক্ষম হলো না কথা বলতেই, ঢলে পড়তে নিল। রুদ্ধ আঁকড়ে ধরল। অদ্রিজা একটা আঙ্গুল উঁচিয়ে কিছু ইশারা করলো। রুদ্ধ চোখ সেই বরাবর গিয়ে স্থির হলো। তখনই ছেলেটার মাথায় রক্ত উঠে গেল। সে এক পলকে কি করে ভুলে গেল তাদের বাড়িতে এক জানোয়ারের পা পড়েছে। এত ঝামেলা আর ব্যস্ততার মাঝে কখনো ফোনে ছবি বের করে মেয়েটাকে দেখিয়ে জিজ্ঞেস করা হয়নি এই জানোয়ারটা তাদের মাঝে কেউ নয় তো। কিন্তু আজ কিছু জিজ্ঞেস করার প্রয়োজন পড়ল না। বউয়ের শারীরিক অবস্থা সব স্পষ্ট বুঝিয়ে দিল তাকে। অল্প সময়ের মাঝেই সবাই ছুটে এলো অদ্রিজার কাছে। সবারই একই প্রশ্ন, কি হয়েছে মেয়েটার? রুদ্ধ কোনো কিছু তোয়াক্কা না করে বউকে কোলে তুলে নিল। সবাইকে বলল সে বিষয়টি দেখছে, কেউ যেন প্যানিক না করে, বলেই মেয়েটাকে নিয়ে চলে গেল উপরে। জুহি অদ্রিজার দেখানো ইশারা বরাবর তাকিয়ে সূর্যকে একবার দেখল, বিস্ময় নিয়ে পুনরায় আবার অদ্রিজার পানে তাকালো। হঠাৎ মেয়েটার এমন করায় সেও অস্থির হলো। সেই সাথে দেখল বউয়ের জন্য রুদ্ধের অস্থিরতা, অশান্ত ভাবটুকু কতটা ভালোবাসলে সামান্য এতেই বউয়ের জন্য ছটপট করে ওঠে মানুষ। তবে প্রশ্ন মনে ঠিকই জাগলো, মেয়েটার হঠাৎ এমন করার মানে কি? কি বোঝাতে চাইলো মেয়েটা? রুদ্ধ যেতেই পরিবেশ স্বাভাবিক হতে শুরু করলো। একে একে সবাই গিয়ে যার যার মতো আনন্দে মেতে উঠল। সবাই মিলে পুনরায় শুরু করলো তোড়জোড়। এই তো আর একটু বাদেই তো বিয়ে। রুদ্ধ বউকে কোলে নিয়ে বসে আছে বিছানায়। তবে রুমে আসার পরেই মেয়েটা ডুকরে কেঁদে উঠেছিল। পাখি, এই পাখি, ঠিক আছে তুমি? অদ্রিজা, কথা বলো আমার সাথে। শরীর কি খুব খারাপ করছে? বলো না, কান্না থামাও। আমাকে বলো কি হয়েছে, কেমন লাগছে বলো শোনা। এভাবে কাটলে আমার কষ্ট হয় পাখি, প্লিজ থামো। অদ্রিজা কান্না থামালো না। ভয়ে কুকড়ে গিয়ে স্বামীর বুকের ভেতর এতটুকু হয়ে বসে অশ্রু ঝরালো। স্বামীর কাছে অভিযোগ জানিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বারবার একই বাক্য আওড়ালো, সেই রাতে ওই ছেলে ছিল রুদ্ধ। আমার স্পষ্ট মনে আছে ও ছিল। ও আবার এসেছে আমায় শেষ করে দিতে। ওকে যেতে বলুন রুদ্ধ, ওকে যেতে বলুন প্লিজ, না হলে আমায় নিয়ে যাবে। আপনার থেকে আমার কেড়ে নিবে রুদ্ধ, যেতে বলুন ওকে। কথাগুলো যেন রুদ্ধের বুকে কাটার মতো বিঁধল। মেয়েটা এসবের মাঝেও তাকে হারানোর কথা ভাবছে। সে বুঝি আর যেতে দিবে মেয়েটাকে? মেয়েটাকে অভয় দিয়ে আওড়ালো, আমি সব জানি শোনা, তোমাকে কোথাও নিয়ে যেতে পারবে না। প্লিজ থামো, আমি আছি তো, তোর আর কিছু হতে দেব না। স্বামীর আস্থা পেয়েও অদ্রিজা আরও কবার একই বুলি আওড়ালো। ভয় যেন মেয়েটাকে একেবারে জেঁকে ধরেছে। দুর্বিষহ অতীত থেকে থেকে মস্তিষ্কে ধাক্কা মারছে। রুদ্ধ আরও শক্ত করে আঁকড়ে ধরল বউকে। অদ্রিজা হঠাৎই বিস্ফোরিত দৃষ্টিতে চোখ মেলে তাকালো স্বামীর চোখের দিকে। বড় বড় চোখে মেলে খানিকটা অস্পষ্ট স্বরে বলে উঠল, ওই স্বর আমি শুনেছি রুদ্ধ, ওই রাতে অমন স্বর শুনেছি আমি। আমার স্পষ্ট মনে আছে, ঠিক এই একই স্বর ছিল। রুদ্ধ এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল, বুঝেও যেন অবুঝ হয়ে গেল। অশান্ত চিত্তে শুধিয়ে উঠল, তুমি কার কথা বলছো অদ্রিজা? কার স্বরের কথা বলছো তুমি? ওই তখন সালাম দিল আমায়। ওই রাতে অন্ধকারের মাঝে ঠিক একই কণ্ঠস্বর শুনেছিলাম আমি। বিশ্বাস করুন না আমার কথা, আপনি তো জানেন আমার সব মনে থাকে, তাই না? আমি মিথ্যে বলছি না রুদ্ধ, ওটাই ছিল। এমন করে চমকালো যেন তার মাথার উপর একটা বাজ পড়েছে। ওষ্ঠ জোড়া কিঞ্চিত ফাঁক হয়ে এলো, নয়ন যুগল বড় আকার ধারণ করলো। নিজেকে বোঝাতে যেন খানিকটা সময় লাগলো। এটা কল্পনাতীত ছিল। শেষে কিনা জাহিদ? মেয়েটা তখনও একই বুলি বারবার পুনরাবৃত্তি করে চলেছে। রুদ্ধ বুঝতেই মাথায় যেন আগুন জ্বলে উঠল। মেয়েটার সামনে নিজেকে শান্ত রাখার জন্য জোরে একটা শ্বাস নিল। বউয়ের উদ্দেশ্যে শান্ত স্বরে বলল, শ্শ্, আমি বিশ্বাস করি তো তোমাকে, আর কোনো কথা নাই। ভরসা রাখো পাখি, তোমাকে কেউ নিয়ে যেতে পারবে না, একটু ভরসা রাখো।